ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। সবগুলোই বদমাইশ। এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে। একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা, কি বলে এটাকে, ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো। কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে। শুনবে গালিগালাজ, শুনবে পিছন দিয়ে কি করে দেবে, সামনে দিয়ে কি করে দেবে, নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে, তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজর দেলোয়ারের কথাগুলো ভুলে যাবে। এই জন্য তো এই জাতি বারবার মারা খায়। এরা এগুলো পাও না, এরা যোগ্যই মারা খাওয়ার। ডক্টর ইউনূস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর ইউনূস এবং তার কুশীলবরা মিলে, পশ্চিমা কুশীলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। বিপ্লবটাকে চুরি করে হাইজ্যাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে। কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা, হাসনাতরা, বাচ্চা ছেলেপেলেরা বুঝতে পারছে না। তখনও বুঝতে পারে না যে চোখের সামনে বিপ্লবটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে। এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি যে ৭৫-এর ফাঁসি ৩৫ বছর পরে ২০১০ হলেও কিন্তু হয়েছে। এই ছেলেপেলেগুলোকেও কিন্তু ডক্টর ইউনূস তারা ফাঁসির রশির দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনকভাবে ব্যবহার করছে, যেভাবে একটা শিশুকে মা যখন খাবার খাওয়ায় যে আরেকটা খাও, এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব, বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিব, আরেকটা খাও তারপর খেলনাটা কিনে দিব। এইভাবে কিন্তু ডক্টর ইউনূস ৮ই আগস্টের পর থেকে কিন্তু জুলাই আগস্টের কথা কয়েকদিন পরে পরে বলেছে, এই যে আমরা দিব, এই যে আমরা দিব। ১ বছর কিন্তু পার হয়ে গেছে, দেয় নাই। প্রথম কথা হচ্ছে এইটা। সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনূস জুলাই আগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন জুলাই আগস্টের, সেটার ভিতরে তার কন্টেন্টস গুলা কি থাকবে? যেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র, একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে, যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যেসব বিপ্লবীরা সেই দাবি করছে, একমাত্র তারাই হচ্ছে দাবিদার। কিন্তু ডক্টর ইউনূস যত আজে বাজে রাজনৈতিক দল, যাদের কোনো নাম নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার, সেই সব রাজনৈতিক দলকেও উনি উনার অফিসে ডেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত দিচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কন্টেন্টস কি হবে। সুতরাং এর থেকে আপনি ভালো কি আশা করেন? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি। ৩রা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে, আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তারা অংশগ্রহণ করবে, এবং তাতে কিন্তু বাংলাদেশে, আমার মন বলছে, একটা ঐতিহাসিক পরিবর্তনের আর একটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে। এমনও হতে পারে, অবাক হবেন না, যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। কিন্তু এখন থেকে আরম্ভ করে ৩রা আগস্টের মাঝখানে তো সামান্য কয়েকদিন মাত্র। এই সামান্য কয়েকদিনে তো আওয়ামী লীগ এবং ভারতের যেসব ষড়যন্ত্র, যেসব অস্ত্রশস্ত্র, তার তো কিছু উদ্ধার হবে না। এবং এই 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 ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের এই ধাপ্পাবাজ সরকার, সবাইকে বলার পরেও, জেনারেল হাফিজকে বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতকে বলেছি, তাদেরকে টেক্সট পাঠিয়েছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, ফোন করে বলেছি যে রয় প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন। বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ২০১৬ সালে একই অপরাধে পাকিস্তান তাকে লাথি মেরে বের করে দিয়েছে। তখন সে 16 সালে বাংলাদেশে এসে জায়গায় স্থান করেছে। এই ডক্টর ইউনূসকে এতবার বলার পরেও ডক্টর ইউনূস জনগণকে নিয়ে, দেশকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে, পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি। জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে। অবাক হবেন না। আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা জানা মতে যে ভারতে একটা সব দল মিলে একটা মিটিং হওয়ার কথা বাংলাদেশের ব্যাপারে, আপনার কোনো আইডিয়া আছে কিনা সেই বিষয়ে? আচ্ছা, আপনি খেয়াল করবেন, ভারতের যেই কি বলে এটাকে, ফরেন সেক্রেটারি, সে কিন্তু চিরাচরিত বাংলাদেশে কিছু হলেই তো যেন তাদের কোনো প্রদেশের কিছু হয়ে গেছে। মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বাংলাদেশের চেয়ে যেন ভারতের দরদ বেশি। আর ভারতে তো মলম বিক্রেতা আছেই, ভারতের সকল মিডিয়াই তো মলম বিক্রেতা মিডিয়া। তো ওই পররাষ্ট্র সচিব কিন্তু বলেছে যে গোপালগঞ্জে কি হচ্ছে আমরা নজর রাখছি। তাদের মণিপুর জ্বলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মণিপুর কিন্তু জ্বলে শত শত হাজার হাজার মানুষ কিন্তু নিহত হয়েছে, খ্রিস্টান প্রচুর নিহত হয়েছে। সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই, সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই। তাদের ভারতের ভিতরে কিভাবে মুসলমান মসজিদ ভাঙা হচ্ছে, কিভাবে মুসলমান হত্যা করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু তাদের আভ্যন্তরীণ যে ভারত টুকরা টুকরা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের একটা, সকল রাজনৈতিক দল মিলে, এটিকে আজকে প্রথম, এটা তো আজকে প্রথম না, এর আগেও কিন্তু হাসিনা পালানোর পর থেকে দফায় দফায় বাংলাদেশকে নিয়ে এই বিজেপি সরকার, কংগ্রেস সরকার, এরা সব মিলে কিন্তু একসাথে মিটিং করেছে। কারণ চোরে চোরে মাসতো তো ভাই। এই যে এক সময় একটা লোককে, ভারতের একটা এমপিকে, আমি, সে বিদেশে পড়াশোনা করে বড় হয়েছে, তার কথাবার্তা আমি পছন্দ করতাম, কিন্তু বেলা শেষে এমন একটা কথা বলতে বুকে চলে আসছিল যে বলতে গেলে এটা অনেকেই মনে করবে হিন্দুদের বিরুদ্ধে। আসলে বিষয়টা তা না। এই ভারতীয় বদমাইশগুলা, এরা যেই দলেরই হোক না কেন, এরা সবই বদমাইশ।
রসুনের গোড়া কিন্তু সবগুলো এক। তো যে এমপির কথা বলতে যাচ্ছিলাম, শশী থারুর, একসময় তার কথা কিন্তু আমার ভালো লাগতো। এই শশী থারুরকেও আমি এখন ঘৃণা করি। সবগুলোই বদমাইশ। এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে। একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা, কি বলে এটাকে, ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো। কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে। সুতরাং ভারতের দলীয় মিটিং হচ্ছে, এটা নতুন কিছু না। ক্যালকাটায় তার চেয়ে বড় কথা হচ্ছে, ভারত তাদের প্রতিবেশীদেরকে নিয়ে শত শত বছর ধরে এরকম মিটিং করেছে। এই জন্য ভারত তাদের সকল প্রতিবেশীকে হারিয়েছে। আমি এটা নিয়ে আজকে থেকে 3-4 বছর আগে লাইভ করেছি, প্রতিটা প্রতিবেশীর ম্যাপে ছবি দেখিয়ে দেখিয়ে যে কি জন্য ভারত তাদের প্রতিবেশীকে হারিয়েছে। সর্বশেষ বাংলাদেশ বাকি ছিল, বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশ হারানোর আগে বাকি ছিল মালদ্বীপকেও হারিয়েছে। সুতরাং ভারত কি করছে এটার উপর আমাদের নজর রাখতে হবে। কিন্তু এটা নিয়ে প্রতিনিয়ত ভারত কি করে ফেললো, ভারত কি করে ফেললো, এটা করলে পরে আমরা নিজেদের কাজে মনোনিবেশ করতে পারবো না। তার চেয়ে খেয়াল রাখতে হবে, পচা শামুকে কিন্তু পা কাটে। ক্যালকাটায় কিন্তু আওয়ামী লীগের একটা অফিস করেছে, যেই অফিসে সবসময় ওই আওয়ামী বদমাইশ স্বরাষ্ট্র মন্ত্রী কামালের অফিস। ওখানে কামাল বসে সবসময়, ওখানে বসে শেখ হেলাল বসে, ওখানে পুলিশের মনিরুল বসে। এবং আগরতলা থেকে প্রায় বিমানে গিয়ে যোগদায়ী হচ্ছে বাংলাদেশের আয়নাঘরের খুনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আকবর, যে বদমাইশকে আমি বহুবার ছবি দেখিয়ে বলেছি আকাম কুকাম। আরেক বদমাইশের কথা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সেও ডিজিএফআই ছিল, পরবর্তীতে কিউএমজিতে ছিল। সেই বদমাইশও তার বাসা থেকে শত শত কোটি টাকা পাওয়া গেল। সেও কিন্তু শেষ পর্যন্ত তাদের দুইজনকে যখন ক্যান্টনমেন্টের ভিতরে বসে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীর সাথে জেনারেল আকবর মিটিং করতো, তখন বারবার চিৎকার করে বলার পরে কিন্তু এই বর্তমান হাসিনার রেখে যাওয়া কি বলে সশস্ত্র বাহিনীর যারা, তারাই কিন্তু এদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছে আগরতলায়। সেই আগরতলা থেকে জেনারেল আকবর আর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাইফুল আলম এন্ড ডিসগ্রান্টাল আকবর, কি বলে, এরা গিয়ে ক্যালকাটায় ওই আওয়ামী লীগ অফিসে ওইসব মিটিং এ অংশগ্রহণ করে। তাদের মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের লোকাল আওয়ামী সন্ত্রাসী নেতাদের সাথে কোঅর্ডিনেট করে এই যে গোপালগঞ্জের মতো ঘটনা, কক্সবাজারের মতো ঘটনা, সারা বাংলাদেশে এইভাবে ঘটনা যেন আরো বেড়ে চলতে পারে, এইভাবে তাদেরকে সন্ত্রাসী লীগদেরকে কি বলে তাদের সাহস এবং উৎসাহ বাড়িয়ে তুলে একসময় তাদেরকে বলবে অমুক জায়গায় যাও, রিপোর্ট করো, সবার যার যার অস্ত্র হাতে বুঝে নাও অস্ত্র ঘাঁটি থেকে। এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে সেক্টর ভাগ করে তারা যুদ্ধ ঘোষণা করবে, সেক্টর প্রধান নিয়োগ করবে বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধের জন্য, এবং বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করবে। বাংলাদেশের তো সময় নাই। তারা তো এরপরে আপনার অনুষ্ঠানের পরে বাংলাদেশেরা যখন একটা মজার জোকসের আঞ্চলিক ভাষায় একটা লাইভ শুনবে, গালিগালাজ শুনবে, পিছন দিয়ে কি করে দেবে, সামনে দিয়ে কি করে দেবে, নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে, তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজর দেলোয়ারের কথাগুলো ভুলে যাবে। এই জন্য তো এই জাতি বারবার মারা খায়। এরা এগুলো পাও না, এরা যোগ্যই মারা খাওয়ার। এরা নোংরা অশ্লীল ভাষা এবং জোক শুনে সময় কাটাতে পারে, গুরুত্বপূর্ণ সত্যি কথা এরা শুনতে রাজি না এবং প্রস্তুতি নিতে রাজি না। এই জন্য এই জাতির কপালে কোনোদিন দুঃখ শেষ হয় না।